পাখি তুই এই পাড়াটা কি চিনিস? হ্যাঁ চিনি তো, এখানে নাকি বেহারিরা থাকে। তুই জানিস এরা এখনো স্বাধীনতাকে মেনে নেয় না? আর এরা নাকি দুজন বাঙালিকে হত্যাও করেছিল। হ্যাঁ তাই। এরা তো এখনো পাকিস্তানের পক্ষে আছে তাই না? হ্যাঁ এখনো আছে। এরা এখনো পাকিস্তানের উর্দু গান, এখন উর্দু ভাষায় কথা বলে। এখন তো মুক্তিযুদ্ধগুলো আছে না, তাহলে এদের কাছে যে আমরা এই মুক্তিযুদ্ধের যে কাহিনীগুলো আছে এগুলো সালাম সালাম হাজার সালাম। আসসালামু আলাইকুম। কি খবর? খবর তো ভালো। আচ্ছা, আপনি কেমন আছেন? আছি মোটামুটি বয়স হিসেবে। আমি এই কতগুলো ছেলেরা আসছে স্কুল থেকে, ওরা আপনার কিছু জানতে আসছে, সাক্ষাৎ করার জন্য আসছে। আচ্ছা রেখে যেতে চাই আদির স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ওই ৭৪ বর্ষের খবর দেখেছেন? আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো কথা, কারণ আমি তো আজ আসলে কাল থাকবো না, তোমাদের মধ্যে আমরা বেঁচে থাকবো। তেইশে মার্চের আগে 22 তারিখে ডিসি মিটিং করেছিল সৈয়দপুরের থানাতে, পিস আনার জন্য, শান্তি। এই যে নন বাঙালি বাঙালির মধ্যে টেনশন শুরু হয়ে গেছিল সেইটা। উনি বললো যে আপনাদের কোনো চিন্তার ব্যাপার নাই, এখানে আমি সব আমার ফোর্স লাগিয়ে দিয়ে আমি দেখছি এদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নাই। আমরা শান্তি মতো ঘুরে আসলাম। কিন্তু 23শে মার্চে দিবাগত রাত্রে 11টার দিকে, তখন আমি সচেতন ছিলাম, কিন্তু আমি কিন্তু আগে জানতে পারতাম, আমার সোর্স ছিল যে এরা 10 মাইল পর্যন্ত পরে ছাড়খাড় করে দেবে। আমি আমার ভাইদের বললাম এখানে বউ বাড়ি সরাও এখান থেকে, তারা কিন্তু আমার কথাটা নেয় নেই। আমি বউ বাড়ি ছড়ে দিছি। তারপরে 23শে মার্চে পরে 24শে মার্চ সকাল রাত্রে তো বম্বিং শুরু হয়ে গেল। বম্বিং শুরু, এটা হলো ওটা হলো, টাউনটা আমার কথা সিনেমিনি খাটতেছে। তখন আমি ওই আমার হ্যাসার লাইট ছিল, ওইটা ধরাইলাম। জয় বাংলা জয় বাংলা বলতে 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 মানুষ আওয়াজ কান খারাপ ছিল। তারা কিন্তু সকলে সব একদম আসি হাজির হয়ে গেল। তখন প্রায় 12টা 1টা বাজে, খালি মাথা দেখা যায়, আর কিছু দেখা যায় না। তারা বললে আমরা ঢুকে পড়বো, নো, কেউ ঢুকবে না, ঢুকলে কেউ বা বাঁচবে না। ডাক্তার জিকির হক, শামসুল হক, তারপর মনে করেন যে এইসব নেতাগত আমাদের আছে, তারা একটাও বাঁচবে না, বাড়ি ভাই উড়ে দেবে। তাহলে আমরা এই রাতটা কোনো রকম অ্যাম্বুশ করো। এমন সময় ভাড়ার একজন ছিল মিস্ত্রি, ওকে ধরে ফেললো, জব করবে। আমি জব করতে দেই নেই, জব করলে আরও হাল্লা হয়ে যাবে। কাজে একে ছাই দাও, এ বলবেন না ওরা ঠিক আছে, ওরা কিছু করে নেই। ছাই দেওয়ার পর সকাল 6টার দিকে এই যে বাঙালি বিহারির সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হওয়ার পর ওরাও গুলি করে, আমরাও গুলি করি। তেইশে মার্চে কিন্তু
আমি আমাদের লিডার ডক্টর জিগুলককে জিজ্ঞাসা করছিলাম, আমার এখান থেকে আমার বাবা দবির সরকার, আমার চাচা খয়মের ভাই, হ্যাঁ, উনি জিজ্ঞাসা করে আসো কী ব্যাপার। কিন্তু গেলাম, কী রে খবর কি? আপনি বলেন খবর কি? এখানে ওপর গাড়ি থাকিয়া ওই কালাপাতা নামে নিছে, পাকিস্তান ডেওদের কালাপাতা উঠাতে যাবে না। তাই আমার করণীয় কি, তোমরা যাও, যা আছে রেডি থাকো। তো তার আগে কিন্তু আমি ওই সাঁতার আছে দিনাজপুরে, ওদের নিয়ে আমি তীর ধনুক ট্রেনিং দেওয়া আছে। তীর ধনুক ট্রেনিং দেওয়াতে ওরা রেডি ছিল। এই চাইনিজ ইয়েতে পারে, তখন লাগে গেল যুদ্ধ। ওইখানে ঠিক 6টা 6:30 এই সন্ধ্যে মোশারফ নামে যে ছেলেটা, খুব গরিব ঘরের ছেলে, ওর পাত্তায় পাওয়া যায় না, বঙ্গবন্ধু ভালোবাসত এইটা জানি, মারা গেল। কিছুক্ষণ 1-1.5 ঘন্টা পর দেখা যাচ্ছে যে এই মাহাতাব বেগ তার লোকজন ওই দিকে দেখিয়ে আসছে, নদী ওই পায়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এইখানে আমাদের সঙ্গে আসেন, ওদিকে ঢুকবেন না, অসুবিধা আছে, আমার জমিদারি ছিল, ওদের আমি চিনি। ওই আমি একা 100। তো সেই ঠিক আছে যান। যখনই গেছি আমার ভাটা ওখানে আসলো, ভাটা তো ওইখানে কর্নার বসছে, ফায়ার করছে, টুটু বট দিয়ে ফায়ার করছে, সঙ্গে সঙ্গে তার মাথাটা কাটিয়ে পর্যন্ত নিয়ে গেছে তারা। যখন তার সঙ্গে 2-1 মিনিটের মধ্যে পাকিস্তানি আর্মি ফায়ার আরম্ভ করে দেবে। ফায়ার আরম্ভ করে কোনো বাঙালি আর থাকলো না, খালি 2-1টা বাঙালি ছিল। তার এই ছতাটা উড়ে গেছে, একটা তো মারা গেল, আর একটা এখানে আলাদিন নামে আছে, ওর পাটা গেল। আর যে মৌলবি আছে, মৌলবি ওকেও গুলি লাগছিল। যাই হোক, এইটা হলো 24শে মার্চের ঘটনাটা এইটা। তার কিছুক্ষণ পরে ডিসিরা আসলো এবং রংপুর ডিস্ট্রিক্টের যত লিডার সকলে আসছিল। তারা এইটা ওয়াদা করে গেল যে আমরা প্রতিশোধ দেব। আমি বললাম, কি প্রতিশোধ দেবেন? এই প্রতিশোধ দেব। কি প্রতিশোধ? যে আমি কারফিউ দেবো, আমার লোক, আমাদের লোক। আমি বললাম, স্যার তাহলে তো আপনি তো তাহলে তাদের সেভ করলেন না, আপনাদের লোক আগুন লাগাবে, আমার লোক গুলি করবে। আমি বলি, এই রক্ত অন্তরে রক্ত দিবে। হাতে নিলাম, হাতে নিয়ে ওরা ওয়াদা করেন, ওয়াদা করলো। আমি 10টার দিকে আসতেছি আবার। এই 10টার দিকে রেডিওতে শুনলাম যে না, উনি রংপুর ক্যান্টনমেন্টে অন্তরে হয়ে গেছে। এই পর্যন্ত তারপর কোনো লোক এই মূল্যকে আর কেউ থাকে নেই, বুঝছেন? এইটা হলো 24শে মার্চের কথা। এটা আমার নিজস্ব, আই ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম, আই হ্যাভ সিন মাই ওন আইজ। তেইশে মার্চ আমি দিনাজপুরে পড়তাম, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। আমরা ভিতরে ভিতরে শুনতে পেয়েছি যে বিহারি বাঙালি দ্বন্দ্ব লাগতেছে, হয়তো আমাদের রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা। এই সম্পর্কেই আমি চলে আসছি দিনাজপুর থেকে শহীদপুরে এসে 23শে মার্চে দেখি বাংলা হাই স্কুল ময়দানে একটা মিটিং হচ্ছে, আওয়ামী লীগের জনসভা। এই জনসভাটা হচ্ছে কিসের জন্য? যে তারা হয়তো উপর থেকে কোনো সিগন্যাল পাইছে যে দেশে একটা গন্ডগোল লাগবে। এই গন্ডগোল লাগলে আমরা শহীদপুরে কি করব? নেতারা এগুলা পরামর্শ দিয়ে ওই মিটিংটা করেছে। এই মিটিং করে আমি ওই মিটিংয়ে অংশগ্রহণ করি, গিয়ে বাড়িতে শুয়েছি। গভীর রাত 3টার দিকে হঠাৎ ক্যান্টনমেন্ট থেকে গুরুম গুরুম আওয়াজ শুরু হইল।
মেশিন গানের আওয়াজ, রাইফেলের আওয়াজ। এই আওয়াজে আমরা থরকম্প একাল আতঙ্কিত হয়ে গেলাম যে কি হলো, কালকে রাত্রে যে মিটিং করেছিলাম হয়তো শহীদপুরে বোধহয় সংঘর্ষ লেগেই গেছে। এই মনে করে আমরা গুটি কতক ছাত্র, যেমন আমি ছিলাম, আমার সাথে এই রহিম সাহেব ছিল, আরও কিছু ছাত্র নেতা, জিকুরুল ভাই ছিল মুক্তিযোদ্ধা, জিকুরুল ভাই, মুসলিম ভাই, বহু নেতা ছিল, তারা সবাই মিলে আমরা করলাম কি, বাঙালিপুর, নিয়ামতপুর, কামারপুকুর, কাশিরামের কিছু ইউনিয়ন, সব ইউনিয়নে আমরা খবর দিলাম যে আগামীকাল বোধহয় শহীদপুরে গন্ডগোল লাগছে, এই ভোর রাতে এই আওয়াজ চলতেছে, আর হয়তো শহীদপুর আমাদের ঘেরাও করতে হবে, নতুবা শহীদপুরে অবস্থানরত বাঙালিদেরকে আমরা হয়তো বাঁচাতে পারবো না। এই ডাক শুনে আমরা যে যে গ্রামে পারছি ডাক দিতে গেছি, সব লোক ভোর হতেই সব লোক চলে আসা শুরু হইল। আমরা প্রথম অবস্থান নিলাম ওই নিয়ামতপুর প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ে যে অবস্থানটা নিলাম ওইখানে হচ্ছে মেইন রোড। শহীদপুর থেকে সহজেই খান সেনার গাড়ি, বিহারিদের গাড়ি গিয়ে আমাদের উপরে আক্রমণ করে দিল। ওই আক্রমণে আমাদের সমীরুদ্দিন নামে একটা পাগলা লোক ছিল, ওই পাগলা লোকটা রোডে দৌড়াদৌড়ি করছিল, ওকে গুলি লেগে যায়, ওই লোকটা ওখানেই মারা যায়। যখন গুলির আওয়াজ বেশি শুরু হইল তখন আমরা এই হাজার হাজার লোক যে যেদিকে পারলাম নিজের যান বাঁচাবার জন্য আমরা কি করলাম, যে যেদিকে পারি ছুটা শুরু করলাম। ছুটে যাই কোথায়, ওই নদীর গাবের যে ওই পাশের তীরটা, ওই তীরটা একটু মোটা, ওইখানে গুলি লাগবে না, আমরা ওর পাশ দিয়ে খাড়া দৌড়াইতেছি। দৌড়ে এসে এই কাঠের ব্রিজের কাছে এসে আমরা আবার আমাদের শেল্টার নিলাম। এই শেল্টার নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে এই বটগাছ পর্যন্ত, এই যে বটগাছ দেখতেছ, ওই বটগাছটা আজও আছে। ওই বটগাছের কাছে আমরা সবাই দাঁড়িয়ে দেখি মুসলিম হাই স্কুলের বারান্দায় এবং এদিক সেদিক শত শত খান, বিহারি, সব মানে ভালো ভালো অস্ত্র নিয়ে তারা আমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে। তখন এখানেও আমরা টিকতে পারলাম না, গুলি হলো, দুই একটা লোক এখানেও জখম হলো। এই জখমি লোককে নিয়ে আমরা করলাম কি, ওই যে চেতরা বটের গাছ, ওই বটের গাছের কাছেই অবস্থান নেই। এই 24শে মার্চের সকাল থেকে আমাদের এই অবস্থান। শহীদপুরের এই অবাঙালিরা কি করবে, আমাদের বাঙালিদের মেরে ফেলবে, কি করা যায়। এরই ভিতরে ক্যান্টনমেন্ট থেকে যারা গুলি খাইছে, বেঙ্গল রেজিমেন্টের লোক, এই গুলি খাওয়া লোক কিছুটা ভালো লোক ছিল, তারা এসে আমাদের সাথে যোগ দেয় যে আক্রমণ না করলে বাঙালিদের সবগুলাকে মেরে ফেলবে। তখন এখান থেকে আমরা রওনা হয়ে যাই গোলাহাটের দিকে। এই যে গোলাহাট এখান থেকে 2 মাইল দূরে, এই গোলাহাটের 2 মাইল দূরে, ওখানে গিয়ে দেখে ওখানে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। এত লোক যে কল্পনা করা যায় না, অন্তত 25 থেকে 30 হাজার লোক জড়ো হয়ে গেছে। সবারই হাতে এই লাঠি, বল্লম, খোঁচা, দোনালা বন্দুক, এই সব নিয়ে কি আর এই রাইফেলের সাথে প্রতিরোধ করা যায়? ইন দি মেন টাইম ওই দিক থেকে বসুনিয়া বাড়ি থেকে আমরা শুনতেছি ওরাও নাকি ওই দিক থেকে আক্রমণ করেছে। তা আমরা সবাই কিভাবে একখানে হব, এই জন্য ওই দিক থেকে সবাই হাজার হাজার মানুষ রওনা হয়েছে, সবাই যা ওখানে একখানে হয়ে। ওইখান থেকে আমরা দেখতেছি ওই চম্পাতলি থেকে মাহতাব বেগের একটা দল, উনি খুব যোদ্ধা মানুষ ছিল, উনিও এসেছে দলবল নিয়ে ওইখানে সবাই আক্রমণ করার জন্য। 2 হাতে 2টা বন্দুক ছিল তার, ওকে কিন্তু পরিশেষে গুলি লাগছিল। ওই মাহতাব বেগ ওখানে মারা গেছে। আমরা আর কোনো পাশে দিক বিদিক না হারিয়ে যখন চতুর্দিকে গুলি হচ্ছে কোন দিকে চলে যাই, আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। 1971 সালের 24শে মার্চ সৈয়দপুরের প্রথম যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল সে সম্পর্কে কিছু জানতে চাই। আমি তখন পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করতাম। আমার অফিস ছিল করাচিতে, লাহোরে, জোহরাবাদে এবং ঢাকায়। আমি তখন রাজশাহীতে ছিলাম। রাজশাহী মেডিকেল কলেজ এবং হসপিটাল আমি তখন হিসাব নিরীক্ষণ করছিলাম। তখন হঠাৎ করে ঢাকাতে টেলিগ্রাম আসলো 18 তারিখে, 18 মার্চে টেলিগ্রাম আসলো, রিপোর্ট ঢাকা।
আমি ঢাকা নিয়ে যে সরাসরি বাড়িতে চলে এলাম। আমি আমার বেডিং পত্র একটা রিক্সায় উঠে রাস্তায় যেখানে নামলাম, মালদাপট্টি বলে না কি বলে, ওখানে নামার পরে ওরা আমার সাথে টাকা বেশি চাচ্ছে। আমি তাদের টাকা কম দিতাম না, এত ভাড়া নয়। খুব উত্তেজনা হবো, সব বিহারিদের দেখছি, ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে সব চোখ লাল লাল অবস্থা অন্যরকম। একটা বাঙালি ছেলে দৌড়ে আমার কাছে আসলো, আমাকে বললে ঝগড়া না করে যা চাই দেন, এখানে চলে যান, অবস্থা ভালো না। তা আমি যা হোক দিয়ে আমি চলে এলাম। তারপরে এই অবস্থায় সত্যি তখন থমথমে ভাব, বাঙালি ধন চিন্তা তাদের ভিতরে। এবং আমরা 23শে মার্চ পতাকা উত্তোলন যেটা করি পাকিস্তান আমল থেকে, সেই 23শে মার্চ আমরা একটা দিবস পালন করতাম আগে থেকে। তো 23শে মার্চ ওই দিবসে পতাকা তুলে নিয়ে লাগলো বিহারি এবং আমাদের বাঙালিদের সঙ্গে। তখন ডাক্তার জিকুল হক, তিনি তখন প্রভিন্সিয়াল এমপি ছিলেন, এবং ডাক্তার শামসুল হক এবং বহু প্রবীণ যারা অ্যালাইড অফ সৈয়দপুর, তারা সম্মিলিত হয়ে এখানে তারা পতাকা তুলবে, এটা দিবে না। শুরু হলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে কারা কোথা কি করলো, ওই দিনেই কিন্তু তারা ডাক্তার জিকুল হক, শামসুল হক, আদার্স অ্যালাইড ছিল, তারা রাত্রি তারা ধরে নিয়ে গেছে। এই খবর রাতাতে ছড়িয়ে গেলে এলাকার মানুষ আরো উত্তেজিত হয়ে যায়। এবং আব্দুল সালাম নামে এক রানী, আবার তখন ছিল একবার সামনে ছিল, তা আব্দুল সালাম রানী তখন মাইকিং করলে এরকম সত্যর অবরোধ করছে, বাঙালিদের নিঃসঙ্গ হত্যা করতেছে, আসুন আমরা তাদের উদ্ধার করি। এই অবস্থায় ভোরের দিকে চতুর্দিকে ছুটাছুটি শুরু হয়ে গেল। আমি ভোরে উঠলাম, ওরে দেখে আবার তখন মসজিদ নামাজ পড়ে আসতেছে। তারপর বাড়িতে আসার পর আমি আর সালাউদ্দিন, আমার ছোট ভাই পিন্টু সময় মিলে একসঙ্গে আমরা সহ একসঙ্গে খাইলাম। খাওয়া দাওয়ার পরে আব্বা তার রিভলভার আর আমি আমার রাইফেল এবং আমার চাচার বন্দুক এগুলো নিয়ে মোটামুটি সজ্জিত হয়ে আমরা তখন রাস্তার দিকে চললাম। রাস্তায় যেয়ে দেখি মানুষের স্রোত। আমার আব্বাকে পেয়ে তারা বললো, বেগ সাহেব এগিয়ে যান, আমরা আছি পিছনে। যা হোক এই অবস্থায় এগিয়ে গেলাম, যা সত্তরে যখন ঘাগরা ব্রিজের কাছে গেলাম, তখন ওখানে আমিরা প্রতিরোধ করছে, সেখানে অ্যাম্বুশ করে বসেছে তারা, আমাদের বাইরে ঢুকতে দিবে না। তারপরে ওখান থেকে পিছু হটলাম, আমরা পিছু হইতে খাগড়া নদী আছে, নদীর পারে আমরা আবার পার হয়ে গেলাম। ওখানে ইট ভাটা আছে, ইট ভাটায় বিভিন্ন জায়গায় আছে। আবার তখন 49 রাইফেল তুলে দিলাম, অটোমেটিক রাইফেল আমারটা আছে। আমার ভাইদের সবার বন্দুক টন্দুক সবাই রেডি, আমরা আব্বা অ্যাডভান্স করতেছে। আমি শুধু একটাই বললাম, আমার আব্বাকে দেখেন, সেভ হিম। একটু আগে যে আব্বা একটা ব্যাংকারে বসে ফায়ার শুরু করে দিলেন, ওরা ফায়ার দিচ্ছে, আমরা ফায়ার। Guns against gun, bullet against bullet. We start the freedom war with my father and other liberation peoples. খাওয়ার শুরু হয়ে গেল, দুই পক্ষে গোলাগুলি চলছে। গোলাগুলি চলতে চলতে এক পর্যায়ে আমার আব্বা দাঁড়াইছে কেন যেন দেখার যে অবস্থা কি, তখন ওনাকে গুলি লাগছে। ওনার গুলি লাগার পরে গুলি ধরতেছে, তখন আমি আমার রাইফেলে তখন আমি গুলি ঢুকাচ্ছি ম্যাগজিনে। এই সময় আমার ছোট ভাই সালাউদ্দিন দূর থেকে চিৎকার বলতেছে, ভাইয়া আব্বাকে গুলি, ভাইয়া আব্বাকে গুলি লাগছে। আমি তখন দেখতেছি আব্বা একটু দূরে খাড়ে আছে, দাঁড়িয়ে আছে। আমি আমার তখন গুলি না ফের রাইফেলটা ঘাড়ি নিয়ে আর আব্বার কাছে গেলাম, যা বললাম চলেন। উনি হাঁটতে পারতেছে না। তখন সালাউদ্দিনকে ডাকলাম, এই তুই আয়, আব্বাকে ধরাধরকে নিয়ে যাই। কেউ একজন আসলো না। আমি তখন আব্বাকে বললাম, আমার ঘাড়ে ভর করেন। আবার তখন আমার ঘাড়ে ভর করে 20 হাত দূরে নিয়ে আসলাম। এদিকে বাঙালিরা দাঁড়িয়ে দেখতেছে, বলে আমার একজন আসেন, দুইজন আসেন, আবার আব্বাকে নিয়ে যান, বাকি ওদের আমি মোকাবিলা করবো। কেউ আসলো না। আব্বা যা ওইদিকে যা বসে পড়ে তাকাচ্ছেন। তো এই অবস্থায় তারা দেখছি ওরা আমাদের ধরার জন্য মিস্ত্রির জন্য ছোটাছুটিকে চলে আসছে, আমাদের জীবন তো ধরবে। এই অবস্থায় আমার রাইফেলের গুলি তখন নাই। এখন আমি তখন সাহস হইল, আমি তখন আবার কোলে বসিয়া আমি রিভলভার করলাম। রিভলভার বাইর করিয়া তাদের
ফার্স্ট দিচ্ছি, আমার সেই সময় জ্ঞান নাই, রিভল্ট অন করি নেই, সুইচ অন করি নেই, অফে আছে। কাটাস কাটাস শব্দ হচ্ছে, ওরা তখন ট্যাট ফেলবে না, গুলি করছে না, উনি ফলস মারতেছে, তখন তারা দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, আমার টার্গেট বাড়িয়ে চলে যা একটা হাত বোম ফিকে দিল। হাত বোম ফিকে দিয়ে সেটা ঠিক আমার বুকে এসে লাগিল, কলে পড়লো, আমি তখন রিভলভার ফেলে দিলাম। আমার রাইফেল হাতে নিয়ে দৌড় দিলাম, মানে তোদের জন্য আব্বাকে এখানে ফেলে গেলাম। দৌড় যে দূরে যে ওখানে দূরে যে একটা বড় মাল্লি আমার আইল বলি, ওর সাইডে বসে আমি গুলি ঢুকাইলাম। তখন কিন্তু ওটা বাস্ট হয়ে গেছে। বাস্ট আমি থাকলে তো আমি শুধু মারা যাই। আমি সঙ্গে সঙ্গে ওখানে আসি, আবার গুলি ঢুকাইলাম। গুলি ঢুকার পর আবার ওদের লক্ষ্য করে ফায়ার শুরু করলাম। আবার ফায়ার করতে করতে ওরা কিন্তু হামড়ি খেয়ে পড়তেছে আর পালাচ্ছে, শত্রু দিয়ে পালাচ্ছে। পালাইতে শেষ অবস্থা তারা কেউ নাই। আমি আবার রাইফেল ঘুরে নিয়ে আমার আব্বার যেখানে রাখছিলাম সেখানে গেলাম। আব্বাকে পাই নাই, আব্বাকে পাই নাই, তারা আমরা আব্বাকে নিয়ে গেছে। এই অবস্থা। তখন বিকেল আমি সঙ্গে সঙ্গে এদিকে আবার ডিসিকে জ্বালাইলাম, রংপুর ডিসি, লেহবারি এসডিও সবাইকে জ্বালাজানি হওয়ার পরেও আমার আব্বার লাশ পাই নাই। বিকেলে তারা করেছে কি মিছিল বাড়ি করে আমার আব্বার মাথা কেটে ঝুলে দিয়েছে এইভাবে নিয়ে, তারা মিছিল করতেছে, বলতেছে যারা এর বিরোধিতা করবে, আজ পাকিস্তানের বিরোধিতা করবে, তাদের পরিণতি এই, তাদের পরিণতি এই। মুক্তিযুদ্ধকে জানো ১০০তম পর্বের কুইজ। সৈয়দপুরে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়েছিল কত তারিখে? এ ২৫ মার্চ, বি ২৪ মার্চ, সি ১৭ এপ্রিল, ডি ২৪ এপ্রিল। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও MJ স্পেস A B C অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৯৯তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল বড়িবাড়ি যুদ্ধ হয় কত তারিখে? সঠিক উত্তর এ ১৪ জুলাই। এই পর্বের বিজয়ীরা বিপ্লব, আসিফ ও কাউসার। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। সাল ২৭শে মার্চ আমি রানীগঞ্জ নজরুল পাঠাগারে ৩০ সদস্যের বিশিষ্ট একটা মুক্তিযুদ্ধ বাহিনী গঠন করলাম, হেডেড বাই মাইসেলফ। এই বাহিনীর ভিতরে যুদ্ধ শুরু হওয়ার আগেই অনেকে কোথায় গেছে জানি না, তবে ৩ জন শেষ পর্যন্ত ওই বাহিনী ৩ জন ছিলাম। একজন আবদুল্লাহ মুক্তিযোদ্ধা, সে গেজেট এবং সনদপ্রাপ্ত এবং ভাতা পাইত, সে গত বছর মারা গেছে। আরেকজন এখনো বাঁচে আছে, নাম জমশেদ, সেও কিন্তু মুক্তিযোদ্ধা, সংসদ ভাতা পাচ্ছে, আর আমি তো স্টিল অ্যালাইভ। এই অবস্থায় ২৭শে মার্চের পরে দিনাজপুর শহরে কুঠিবাড়ি, যেখানে খানদের ক্যাম্প ছিল, সেইখানে আমাদের পাশে ছিল আমাদের তখন ইস্ট পাকিস্তান রাইফেলের সেক্টর হেডকোয়ার্টার, এবং ওরা বেঙ্গল রেজিমেন্টে যারা আসছিল তারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে ওদের ক্যাম্পে আক্রমণ করে, তাদের হত্যা করে অস্ত্রপাতি সব লুটপাট নিয়ে যায়, কাক কত অস্ত্র দেয়। এই জানার পরে আমি পরদিন ছুটি গেলাম আবার দিনাজপুর দেখি কোতোয়ালি থানায় সুবেদার মেজর, আমি তাকে চিনি, সুবেদার মেজর, তিনি চেয়ারে বসে আছেন। আর একজন উনি মারা গেছে, মন্ত্রী হয়েছিলেন রূপ চৌধুরী, বীরগঞ্জের রূপ চৌধুরী, ওখানে তার ঘাড়ে একটা স্ট্যান্ড, ব্রিটিশ স্ট্যান্ড। এখানে আমি দেখেন আমাকে অস্ত্র দেন, আমাকে অস্ত্র দেন। তখন এখন অস্ত্র সব বিলি হয়ে গেছে, কিছুই নাই, আপনি এইটা নেন। 303 একটা রাইফেল আমাকে দিল। তো এইটা আমার রিসিভ করে নিয়ে আমি চলে এলাম, মানে আমার বাহিনী আছে, আমি এদের নিয়ে আসবো। বলছে এখন তো নাই, আমি আনেন, আমি সবাইকে পোশাক দেবো, আমি পোশাক পরে দেবো। তা আমি একদিন পরে ওদের সবাইকে নিয়ে আবার গেলাম দিনাজপুর যে সবাইকে পোশাক নিয়ে দিছি, তারপর চলে আসছি। এই অবস্থায় চলছে তখন এখন সবাই দিশেহারা, কে কোথায় পালাচ্ছে ঠিক নাই, খানরা কোন জায়গায় পাচাতে আক্রমণ করতেছে। আমার বাড়িতে এসে
আসছিল আমার বাড়িতেও আমাদের খুঁজাখুঁজি করে পাই নাই, যাতে আমাদের সবাইকে হত্যা করতো। 13 এপ্রিল পর্যন্ত আমার দিনাজপুর স্বাধীন ছিল। ওই যে অস্ত্রগুলো আমরা নিয়েছিলাম কুটিবাড়ির থেকে, আমাদের যা অস্ত্র আসছিল সেগুলো নিয়ে আবার আমরা 1971 সালে 13ই মার্চ সোদপুর আমার সম্মিলিত বাহিনী আক্রমণ করলাম। সেখানে আমাদের সব আমি তাদের বারবার বুঝতে ব্যর্থ হয়েছি। মানে ওদের আছে, ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক পুতুরের ব্যবস্থা করেন। আপনি চিন্তা করেন আমাদের আর আছে, আরান কোথায়? কোথায় ভুসির মধ্যে, আমরা সামনে নিয়ে আসেন। তারপরে যখন ট্যাঙ্ক বার করলো ওরা, ট্যাঙ্ক দিয়ে তখন ট্যাঙ্ক শুরু করলো ফায়ার। আমি যে ব্যাংকারে ছিলাম সেই ব্যাংকার আমি বললাম সারা পালাও। আমি ওখানে না আসালে আমার ব্যাংকারে সেল এসে পড়লো, আমি বাঁচিয়ে গেলাম, যা হোক আল্লাহ বাঁচাইছে। তারপরে আমাদের অস্ত্রপাতি কে কোথায় ফেলে পাচ্ছে, একটা ট্রাক সামনে আসলাম, আমি ট্রাকে সব অস্ত্র ফিকে দাও, সব অস্ত্র ট্রাকে দিয়ে ট্রাকে বললাম তোমরা যাও, যারা যারা আছে ব্যাঙ্গালোর রেজিমেন্ট যারা আছে যাও, যাবার সময় তোমার গোঘাটি ব্রিজ থেকে ভেঙে দিয়ে যাবে যে ট্যাঙ্ক পার হতে না পারে। এটাও তারা করে নাই, কার কথা কি শোনে। এই চলে গেল। তারপরে এত দিনাজপুর ঢুকে গেছে ধ্বংস করতে করতে। তারপর দিনাজপুর থেকে সবাই তো পালিয়ে গেছে। এই 13 এপ্রিলের শেষ দিনাজপুর স্বাধীনতা শুরু হয়ে গেল হত্যা। সামনে দেখতে পাচ্ছ স্কুল, শেরে বাংলা স্কুল। এখানে এখানে খান্ডা ছিল, এই খান্ডা এখানে ছিল, খান্ডার পাশে ছিল কিন্তু ব্যারিরা ঢোল বাজে এবং বোম।